পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাষ্ট্রপতির বরাবরে দেয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সচিবের কাছে। এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। আমার সহকর্মী রাসেল আহমেদ, তার কাছ থেকে জানবো বিস্তারিত। রাসেল, সংবাদ সম্মেলনে আর কি বললেন? যে বক্তব্য আপনি এর মধ্যে বললেন বা দেখালেন দর্শকদের, এর বাইরে আসলে তিনি লিখিত একটি লম্বা বক্তব্য বলেছেন। অধ্যাপক আসিফ নজরুল তিনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটির নজির খুব কম রয়েছে। এর বাইরে আসলে আমরা জানতে চেয়েছিলাম অনেক প্রশ্ন, কোনো প্রশ্নেরই উনি উত্তর দেননি। শেষ বেলায় তিনি একেবারেই চুপিসারে বক্তব্য শেষ করার সাথে সাথে তিনি বেরিয়ে গেছেন। প্রিয় দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। আমার পদত্যাগপত্র এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ডক্টর আসিফ নজরুল তিনিও এই সময়টিতে ট্রলের শিকার হলেন। এর কারণ হলো এই ভারত ইলিশ রপ্তানি নিয়ে বহু বছর আগে তিনি বলেছেন যে এটা ঠিক হচ্ছে না। তিনি আবেগ প্রকাশ করেছেন যে তাকে যদি কেউ সুযোগ দেয় বা তিনি যদি ভবিষ্যতে সুযোগ পান রাষ্ট্র পরিচালনার জন্য এই করবেন। তো ওই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। যে ছাত্র জনতা আসিফ নজরুলকে ভালোবেসে আইন উপদেষ্টা দিয়েছে, সেই ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষকে এবং ছাত্র জনতাকে ভুলে গেছে। তাহলে সে যদি ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে ভুলে যায়, তাহলে কি তাকে ভালোবাসবে? অবশ্যই তাকে নিয়ে ট্রোল করবে এবং তার পদত্যাগের দাবি অবশ্যই করতে হবে। যে আসিফ নজরুল 2019 সালে ভারতে ইলিশ পাঠানোর বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করেছিল, সেই আসিফ নজরুল এখন দায়িত্ব পেয়ে এসব ভুলে গেছে। এমনকি এখন 3000 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হচ্ছে। এখন সে চুপ। কেন চুপ? আসিফ নজরুলকে কঠিন দুলাই দিলেন গোলাম মাওলানা রনি। চলুন আমরা সে ভিডিওটি দেখে নেই। ডক্টর আসিফ নজরুল এবং তার জনপ্রিয়তা ডক্টর ইউনূসের চাইতেও ছাত্র সমাজে বেশি এবং জনগণের মধ্যে বেশি, এবং তাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। তো তিনিও এই সময়টিতে ট্রলের শিকার হলেন। এর কারণ হলো এই ভারত ইলিশ রপ্তানি নিয়ে বহু বছর আগে তিনি বলেছেন যে এটা ঠিক হচ্ছে না। তিনি আবেগ প্রকাশ করেছেন যে তাকে যদি কেউ সুযোগ দেয় বা তিনি যদি ভবিষ্যতে সুযোগ পান রাষ্ট্র পরিচালনার জন্য এই করবেন। তো ওই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে যখন আমরা খবর জানতে পারলাম যে সরকার ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এটা বন্ধুত্বের নমুনা স্বরূপ। দ্বিতীয়ত, ভারতের যে এখন পুজো হচ্ছে, সেই পুজোয় প্রতি বছরই আমরা ইলিশ পাঠাই। এবছর ইলিশ পাঠাবো, এটা নিয়ে কোনো আবেগ দেখানো যাবে না। এবং এই কথা খুব নির্ভেজাল কাটছাঁটভাবে যিনি এখন অর্থ উপদেষ্টা রয়েছেন ডক্টর সালেউদ্দিন, তিনি বললেন বটে, কিন্তু জনগণ খেলো না, জনগণ তাকেও রেহাই দেয়। এখানে মূল ব্যাপারটা হলো যে মানুষের যে আবেগ, এই আবেগের পেছনে অনেক কারণ রয়েছে। আমাদের দেশে মাঝে মধ্যে কাঁচামরিচের সংকট প্রবল হয়ে যায় এবং ভারত থেকে কাঁচামরিচ আসছে, ভারত থেকে পেঁয়াজ আসে, রসুন আসে, চাল আসে, ডাল আসে। এবং ভারত যখন এই বিপদে পড়ে দুনিয়ার কোথাও খাওয়াতে পারে না, তখন অনেক সময় এরা ডাম্পিং স্টেশন হিসেবে বাংলাদেশে ব্যবহার করে। কম দামে গরু ছেড়ে দেয় এবং অন্য যখন তাদের দরকার হয় তখন তারা এই গরু একটা গরু দেবে না, আর যখন দরকার হয় তখন হাজার হাজার গরু তারা করে কি সীমান্ত নিজেদের জিম্মায় পাড়ি দিয়ে এই আমাদের বাংলাদেশে তারা এই গরুগুলো বিএসএ পাচার করে। স্বয়ং যাকে বলা হয় এই গরু পাচারকারী এই গ্রুপের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লক্ষ লক্ষ গরু পাচার করে দিয়ে আমাদের খামারিদেরকে তারা শেষ করে দেয় 1 বছর 2 বছর পর পর। আবার করে কি কৃত্রিম সংকট সৃষ্টি করে পুরো বাজারের আমাদের যে মাংসের যে বাজার, এটাকে অস্থির করে দেয়। আপনি চিন্তা করেন যে কলকাতাতে 1 কেজি গরুর মাংস যদি 200 রুপি হয় বা সর্বোচ্চ 250 রুপি হয়, আমাদের দেশে কেন 800 টাকা হবে? এই জিনিসটা করে রেখেছে ভারত। মূলত তাদের যে গরু, অর্থাৎ তারা একটা এক্সপোর্ট কোয়ালিটির গরু তৈরি করে এবং তাদের গরুর যে উৎপাদন, এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে চাষাবাদের অনুপযোগী হয়ে যায়।
সেই গরুগুলোকে বাংলাদেশে তারা এই ডাম্পিং স্টেশন হিসেবে পাঠায়। পেঁয়াজ টিয়াজ থেকে শুরু করে চাল ডাল আটা ময়দার ক্ষেত্রে একই অবস্থা। অর্থাৎ যখন আমাদের কোনো প্রয়োজন হয়, এখন পর্যন্ত সেই 1971 থেকে এই পর্যন্ত আমরা 1 বস্তা চাল ভারতের কাছ থেকে অনুদান হিসেবে পাইনি, কিনতে পারিনি। 1 কেজি পেঁয়াজ অনুদান হিসেবে পাইনি, কিনতে পারিনি। বরং আমাদের যখন প্রয়োজন হয়েছে তারা সীমান্ত বন্ধ করে দিচ্ছে নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে। তো যেই ভারতীয়রা আমাদেরকে সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি বারবার শুধু আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে, আমাদের রক্ত শোষণ করে তারা তাদের সৌধ নির্মাণ করছে এবং আমাদের এই ভূখণ্ডটিকে গ্রাস করার জন্য তারা অখণ্ড ভারতের একটা মানচিত্র তৈরি করে অশোক চক্র নাম দিয়ে, সম্রাট অশোকের জমানাতে যে বৃহত্তর ভারত ছিল এরকম একটা মানচিত্র তারা পার্লামেন্ট ভবনে টানিয়ে রেখেছে। ইট মিনস আগামী দিনে ভারত বাংলাদেশকে দখল করবে। আর আমরা সেই ভারতকে পুজোর সময় ইলিশ পাঠাবো 3000 মেট্রিক টন, এবং সেটা না হয় আওয়ামী লীগ পাঠালে মানা যেত, কিন্তু যে ডক্টর ইউনূস, যে ফরিদা ভাবি, যে ডক্টর আসিফ নজরুল, যারা এত সুন্দর করে বললেন, এমন একটা ভাবসাব দেখালেন যে এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে একেবারে রীতিমতো চোখে চোখ রেখে কথা বলবো, এক চুল ছাড় দেওয়া হবে না, এবং শেখ হাসিনা বাড়াবাড়ি করলে এটা করবো, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, লাঠিকে আমদার মুগুর ভরেঙ্গা, তারপর আর বললাম না। তো এরকম লম্ফজম্প দেওয়ার পরে হঠাৎ করে মিউ মিউ ভিজা বিড়াল হওয়ার রিজনটা কি, কারণটা কি? কেন আমাদেরকে এই সময়টাতে 1 বছর না হয় দিতেন না? মানুষের সেন্টিমেন্টকে, আপনি তো সেন্টিমেন্টের উপর ভরসা করে আসছেন। আমরা তো জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভোট দেইনি, তাকে বানাইনি, আমাদের আবেগের উপর আপনি বসে আছেন। সেই আবেগটাকে না হয় এই 1 বছর যদি আপনারা সম্মান করতেন, যে জনগণের এই আবেগকে সম্মান করে আমরা এই বছর দিতে পারলাম না, যদি রেড একটা চিঠি দেওয়া হতো যে উই আর সরি, আগামী বছর আমরা দেখব কি হতে, এমন বলেন। তা না করে এই যে এখন বীরের মতো 3000 মেট্রিক টন যে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হলে হয়তো 3000 টন যাবে না, 1000 টন যাবে, বা 4000 টনও যেতে পারে। সীমান্ত দিয়ে পাচার হয়ে আরও 10,000 টন যেতে পারে, ডাজ নট ম্যাটার। কারণ আপনি যখন রপ্তানির অনুমতি দিবেন তখন চোরাকারবারিরাও বসে থাকবে না। তারা চিন্তা করবে যে যদি সীমান্ত দিয়ে আমরা এটা পাঠানোর পরে আমাদের যে এই লাভ হয়, ঢাকা শহরে 1500 টাকা করে কেজি নদীতে ইলিশ, সেই ইলিশ এখন কলকাতাতে যদি 3000 টাকা করে বিক্রি হয় এবং পার কেজিতে যদি চোরাকারবারিরা 200 টাকা করে লাভ করতে পারে, তাহলে 1 মণ ইলিশ যদি সে প্রতিদিন পাচার করে তাহলে তার 8000 টাকা লাভ। সে যদি 10 মণ ইলিশ পাচার করতে পারে তার কত লাভ হয়ে যাবে? 80,000 টাকা তার লাভ। তো যেখানে একজন চোরাকারবারি ডিম, গরু এইগুলো সব ঝুঁকি নিয়ে চুরি করে তার 5,000 টাকা সেখানে সে লাভ করতে পারে না, সেখানে যদি সে এই কয়েকদিনে 2-4-5 লাখ টাকা লাভ করতে পারে, সে তো কারো আইন মানবে না, কোনো কথা শুনবে না। সে পুরো মেঘনা নদী খালি করে সমস্ত ইলিশ ভারতে পাচার করবে। তো এই জিনিসটার যে দরজাটা বর্তমান উপদেষ্টা মণ্ডলীরা করলেন, তারা এই কাজটি না করলেই সর্বাঙ্গীন মঙ্গল হতো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ভারত আমাদেরকে সুযোগ পাইলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, সব সময় আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের বিপদের সময় ভারতকে পাওয়া যায় না। যে সকল জিনিস ভারত থেকে আমাদের দেশে আসে, যখন আমাদের প্রয়োজন নাই তখনই তারা দেয়, আর যখন আমাদের প্রয়োজন হয় তখন আমাদের দেয় না। তার মানে কি, আমাদের ক্ষতির মধ্যে ফেলায়, আমাদের ক্ষতিগ্রস্ত যেন আমরা হই তার মধ্যে কিন্তু আমাদের ভারত আমাদের রাখে। আমরা যত কষ্ট পাবো তারা কিন্তু তত আনন্দ পায়। কিন্তু সাধারণ মানুষ চেয়েছিল, তারা কতদিন ঠিকমতো ইলিশ খাইতে পারে না অনেক দামের কারণে। কারণ কিছুদিন আগে তো স্বৈরাচার শাসক ছিল, সেজন্য সাধারণ মানুষ ঠিকমতো ইলিশ খাইতে পারতো না। সাধারণ মানুষ এবং ছাত্র জনতা ভাবছিল এখন হয়তো বাস এরকম স্বৈরাচার শাসক এখন নাই, এখন স্বৈরাচার শাসক নাই, তাহলে এখন আমরা সবাই গরিব বড়লোক সবাই আমরা ইলিশ মাছ খাইতে পারবো। কিন্তু বিষয়টা কেমন হয়ে গেল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকেও
যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এত কষ্টের বিনিময়ে স্বাধীন পেয়েছি আমরা, যাদেরকে আমরা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছি, তারা তার থেকেও বেশি ইলিশ পাঠাচ্ছে এই পূজায় ভারতে। এটা আমাদের জন্য আফসোস। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো সংস্কার করার জন্য, আর তারাই এই কাজগুলো করছে। সেজন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করুন। আর যারা ভিডিওটি দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।